আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের একদম প্রথম অধ্যায়, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করা হয় তারা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ মূলদ সংখ্যা, তারপরে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। এই সকল ধরনের সংখ্যাই আমাদের বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তো এই সকল ধরনের সংখ্যা সম্বন্ধে যদি আমাদের ভালো ধারণা থাকে, তাহলে আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারের সকল অঙ্ক অনেক ভালোভাবে করতে পারবো। তাছাড়া আমাদের জেনারেল ম্যাথের পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলেও বাস্তব সংখ্যা সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে, এবং বাস্তব সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করা হয় বাস্তব সংখ্যাকে, সেই সংখ্যাগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। স্বাভাবিক সংখ্যা দিয়ে আমরা বাস্তব সংখ্যার ধারণা জানা শুরু করি। তো স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তো স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড়। শূন্য স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকতে পারবে না। শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যা, শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো অখণ্ড সংখ্যাটা কি? অখণ্ড জিনিসটা আসলে কি? অখণ্ড অখণ্ড মানে হচ্ছে খণ্ড নয়। তো অখণ্ড সংখ্যা কারা? 1 একটা অখণ্ড সংখ্যা, 2 একটা অখণ্ড সংখ্যা। আর খণ্ড সংখ্যা কারা? 1.2 বা 2.5, এরা হচ্ছে খণ্ড সংখ্যা। তো শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যাগুলোই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো আমরা কোনো খণ্ড সংখ্যা নিতে পারবো না স্বাভাবিক সংখ্যার মধ্যে। তাহলে স্বাভাবিক সংখ্যা সিম্পলি বলা যায় হচ্ছে 1 2 3 4 এরকম ডট 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 অসীম পর্যন্ত। এই সকল সংখ্যাগুলোই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, কোনো খণ্ড সংখ্যা নেওয়া যাবে না। তো স্বাভাবিক সংখ্যার সেটটা যদি আমরা লিখতে চাই, তো স্বাভাবিক সংখ্যার সেটটা কিভাবে লিখে? স্বাভাবিক সংখ্যার সেটকে n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কারণ স্বাভাবিক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। সেই n দিয়েই আমরা স্বাভাবিক সংখ্যার সেটটাকে লিখতে পারবো। সেটা হচ্ছে 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত। তো স্বাভাবিক সংখ্যা হতে হলে আমাদের স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা এইভাবে বলতে পারি আমরা, যে স্বাভাবিক সংখ্যারা হচ্ছে শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যা। এখন কথা হচ্ছে, শূন্য থেকে বড় সকল সংখ্যাগুলো তো আমরা ধনাত্মক সংখ্যা বলি, শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো আছে। আবার শূন্য থেকে বড় সকল সংখ্যা যদি ধনাত্মক সংখ্যা হয়, আবার শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যাগুলো আমরা নিতেছি স্বাভাবিক সংখ্যার মধ্যে। তাহলে স্বাভাবিক সংখ্যা আসলে অন্য আরেকটা নাম দিয়ে বলা যায়, সেটা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা। কারণ আমরা শূন্য থেকে বড় সকল সংখ্যা নিতেছি, তাহলে আমাদের শূন্য থেকে বড় সকল সংখ্যাই তো ধনাত্মক সংখ্যা। আবার আমরা অখণ্ড সংখ্যা নিতেছি, কোনো খণ্ড সংখ্যা নিব না, তাহলে এটার অপর নাম ধনাত্মক অখণ্ড সংখ্যা। আচ্ছা, তো স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদেরকে আবার আমরা চাইলে কিছু প্রকারভেদ করতে পারি। যেমন স্বাভাবিক সংখ্যা এটার যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে মৌলিক সংখ্যা, এক এবং যৌগিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যার মধ্যে যে 1 আছে সেটা কিন্তু আমাদের মৌলিকও না যৌগিকও না। তো স্বাভাবিক সংখ্যা 1 বাদে আর 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কারা? যেই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তারাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি খেয়াল করি 2 কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপরে 3, 5, 7, 11, 17 এরা সবাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 1 মৌলিকও না যৌগিকও না, তাহলে 2ই হচ্ছে আমাদের প্রথম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তো 2 এই সংখ্যাটা হচ্ছে আমাদের একদম প্রথম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। কারণ অন্য যত জোড় সংখ্যাই আছে তাদের সবাইকেই 2 দ্বারা বিভাজ্য, তারা সবাই 2 দ্বারা ভাগ যায়, তাহলে তারা কেউই মৌলিক সংখ্যা হতে পারবে না। একমাত্র 2ই আছে যে জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও আমাদের মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যাগুলো কারা? যৌগিক সংখ্যাগুলো হচ্ছে যাদের একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 1 এবং ওই সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবেই, যেমন 10, তারপরে হচ্ছে 15। 10কে 10 দিয়েও ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, এছাড়া 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখা যাচ্ছে এদের একের অধিক 1 বা ওই সংখ্যা ছাড়া এর থেকেও বেশি গুণনীয়ক আছে। তো এই টাইপ সংখ্যাগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আসলে এই কয় ধরনের সংখ্যা নিয়েই আলোচনা করা হয়। তো চলো আমরা এর পরের সংখ্যা যেটা আছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দেখি। পূর্ণ সংখ্যা কারা, এটা একটু মুছে ফেলি। তো পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার মধ্যে কারা আছে? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইন্টিজার। মানে ইংরেজি নামগুলো ভালো করে জেনে রাখবো। তো পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থাকবে পূর্ণ সংখ্যার মধ্যে। স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা দেখছি যে শূন্য ছিল না, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে অবশ্যই শূন্য থাকবে। তো এখানে শূন্য থাকবে, তারপরে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো থাকবে, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকবে এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা থাকবে। আচ্ছা, তো এই 3 ধরনের জিনিস যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং 0 থেকে ছোট সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা এবং 0 এরা সবাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তো পূর্ণ সংখ্যার সেটটাকে যদি আমরা একটু দেখি, তাহলে পূর্ণ সংখ্যার সেটটা হচ্ছে, আমরা জেড দিয়ে লিখি পূর্ণ সংখ্যার সেটকে। এর কারণ হচ্ছে, পূর্ণ সংখ্যার সেটকে আসলে জেড দিয়ে লিখি, এর কারণ হচ্ছে জার্মান ওয়ার্ড জাহালেন, যার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। তাই পূর্ণ সংখ্যার সেটটাকে আমরা জেড দিয়ে লিখি। তো পূর্ণ সংখ্যার সেটটা আসলে কি সেটা দেখি আমরা। পূর্ণ সংখ্যার সেটের মধ্যে 0 থাকবে, ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যা থাকবে, কোনো খণ্ড সংখ্যা থাকতে পারবে না। মানে 1.1, 1.2 এই টাইপ কোনো সংখ্যা থাকতে পারবে না। তাহলে -ইনফিনিটি থেকে শুরু করে -3, -2, -1, 0, 1, 2, 3 প্লাস ইনফিনিটি। তো এখানে 0 আছে, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। আর এই সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে এরা সবাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো এই ছিল আমাদের পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার পরে আমরা চলো ভগ্নাংশ সংখ্যা দেখে নিই। ভগ্নাংশ সংখ্যা কারা? তো ভগ্নাংশ সংখ্যা আসলে প্রধানত 2 প্রকার।
ভগ্নাংশ সংখ্যা হচ্ছে দুই প্রকার। তো প্রকারগুলো আমরা একটু লিখি। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এক হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এবং দুই হচ্ছে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তো সাধারণ ভগ্নাংশ কারা? যদি সাধারণ ভগ্নাংশ চিনতে হয়, সাধারণ ভগ্নাংশ হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং যেখানে পি ও কিউ উভয়ে সহমৌলিক থাকে। তো এখানে নতুন একটা কথা আবার চলে আসলো যে সহমৌলিক কি। আচ্ছা, চলে আগে একটু লিখি আমরা। তো সাধারণ ভগ্নাংশ হতে হলে কি হতে হয়? সাধারণ ভগ্নাংশ হতে হবে হচ্ছে আমাদের পি বাই কিউ আকার থাকতে হবে। পি বাই কিউ আকার থাকতে হবে যেখানে পি ও কিউ হবে হচ্ছে সহমৌলিক। আচ্ছা, তো আমরা এখানে লিখে রেখেছি সহমৌলিক সংখ্যা। তো আমরা সহমৌলিক সংখ্যা সম্বন্ধে একটু পরেই জানতাম, যেহেতু আমাদের এখানেই সহমৌলিক কথাটা চলে আসলো, চলো আমরা এখনই সহমৌলিক সম্বন্ধে ধারণা লাভ করে ফেলি, না হলে আমরা এই ভগ্নাংশ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ সংখ্যাটা ঠিকভাবে বুঝতে পারবো না। তো সহমৌলিক সংখ্যা আসলে কারা? সহমৌলিক কথাটার মানে হচ্ছে যদি দুটি সংখ্যার গসাগু এক হয়, যেমন 6 ও 7, এই দুটি সংখ্যা 6 ও 7 এই দুটি সংখ্যার গসাগু কিন্তু এক, তো এরা পরস্পর সহমৌলিক সংখ্যা, একে অন্যের সহমৌলিক। 6 7 এর সহমৌলিক, 7 6 এর সহমৌলিক। তো অন্য কথা যদি আমরা বলতে চাই যে দুটি সংখ্যা যদি তাদের নিজেদের মধ্যে কাটাকাটি না যায়, এই টাইপ দুইটা সংখ্যাই হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেমন আমরা অন্য দুটো সংখ্যা নিতে পারি, যেমন 9 11, তারপরে আমাদের 12 13, এরা সবাই নিজেদের মধ্যে কখনোই কাটাকাটি যাবে না। তারপরে 9 25, তো এই টাইপ যত সংখ্যা আছে, এই সকল সংখ্যাগুলো নিজেদের মধ্যে যারা কাটাকাটি যায় না, বা অন্য কথায় বলা যায় যাদের দুটি সংখ্যার গসাগু যদি এক হয়, তাহলে সেই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা। আরো একভাবে বলা যায় যে দুটি সংখ্যার মধ্যে যদি কোনো কমন গুণনীয়ক না থাকে, এক ছাড়া, সকল সংখ্যার গুণনীয়কই তো এক, তো দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া যদি কোনো কমন গুণনীয়ক না থাকে, যেমন 6 এর গুণনীয়কগুলো হচ্ছে 2 3 1, 7 এর 1 আর 7, তো এদের মধ্যে 1 ভিন্ন, 1 ছাড়া আর কোনো কমন গুণনীয়ক নেই, তাই এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা। আমরা সহমৌলিক সংখ্যা আসলে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় আমরা যেমন এই যে ভগ্নাংশ সংখ্যার মধ্যে সহমৌলিক কথাটা ইউজ করতেছি, তারপরে আমরা সামনে দেখব মূলদ সংখ্যার মধ্যে সহমৌলিক কথাটা আছে। তো মূলদ সংখ্যার একটা প্রমাণ, অমূলদ সংখ্যার প্রমাণে সহমৌলিক, √2 অমূলদ সংখ্যার প্রমাণে সহমৌলিক কথাটা আছে। তো আমরা যখন এই সহমৌলিক কথাটা ইউজ করি, এর কারণ হচ্ছে যাতে এমন সংখ্যা নেওয়া হয় যারা নিজেদের মধ্যে কাটাকাটি না যায়। যেমন 6 7 9 11 এটা নিজেদের মধ্যে কখনো কাটাকাটি যাবে না। তো আমাদের যদি এমন অবস্থা ক্রিয়েট হয় যেখানে আমাদের নিজেদের মধ্যে কাটাকাটি করা না লাগে, এই টাইপ অবস্থায় আমরা সবসময় বলে ফেলি যে আমরা সহমৌলিক সংখ্যা নিব, যাতে এরা নিজেদের মধ্যে কখনোই কাটাকাটি না যায়। তাহলে সাধারণ ভগ্নাংশ হতে হলে আমাদের প্রথম কথা হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যা হতে হবে, এবং পি ও কিউ সহমৌলিক হলেই ভালো। সহমৌলিক ছাড়াও সাধারণ ভগ্নাংশ হবে, কিন্তু তারা একসময় কাটাকাটি হইতে হইতে আমাদের সহমৌলিক সংখ্যায় পরিণত হয়ে যাবে। যেমন আমরা যদি বলি 12 আর হচ্ছে 18, 12 আর হচ্ছে 18, তো এরা পরস্পর সহমৌলিক না, কিন্তু আমরা যদি কাটাকাটি করি তাহলে আসবে 6, 2 দিয়ে কাটলে আসবে 6, 9, আবার 2 দিয়ে কাটলে আসবে 3, এখানে আসবে হচ্ছে, এখানে আর 2 দিয়ে কাটা যাচ্ছে না,
3 দিয়ে কাটলে আসবে হচ্ছে 2 3, তাহলে 2/3। এই যে এখন আবার সহমৌলিক অবস্থা তারা তৈরি করে ফেললো। তো p/q আকার হতে হবে, আর p আর q আমরা সহমৌলিক একবারেই বললাম, সহমৌলিক না হলেও তারা একসময় কাটাকাটি গিয়ে ঠিকই সহমৌলিক অবস্থাটা বজায় রাখবে। তো সাধারণ ভগ্নাংশ হতে হলে প্রথম কথা হচ্ছে আমাদের p/q আকার হতে হবে এবং p ও q উভয়ই সহমৌলিক সংখ্যা হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে q, তো q এইটা 0 হতে পারবে না এবং 1 ও হতে পারবে না। যদি q1 চলে আসে তাহলে আমাদের আর p/q আকারটা থাকবে না, তো ভগ্নাংশ আকারটা আর থাকবে না। তার জন্য আমাদের সাধারণ ভগ্নাংশ হতে হলে কিউটা 1 ও হতে পারবে না। তো এই টাইপ আমরা যে কোনো সংখ্যায় লিখতে পারি, যেমন আবার নিচে 0 হতে পারবে না। তো নিচে 0 হলে কি সমস্যা? নিচে 0 হলে আসলে সংখ্যাগুলো অসংজ্ঞায়িত হয়ে যায়, কোনো কিছুকে আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না। তো সেটা 0 দিয়ে ভাগ করলে সেই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো অসংজ্ঞায়িত এই কথাটা আমরা এখানে লিখে রেখেছি। আমরা সবার শেষে অসংজ্ঞায়িত সম্বন্ধে ভালো করে ধারণা লাভ করব। তো অসংজ্ঞায়িত হয়ে যায় এই কারণে আমাদের কিউটা 0 হতে পারবে না। তাহলে সাধারণ ভগ্নাংশ কারা? এই সাধারণ ভগ্নাংশ হতে হলে এই যে এই কয়টা শর্ত যদি ফিল আপ করে তাহলেই আমাদের সাধারণ ভগ্নাংশ হতে পারবে। তাহলে আমরা যদি দেখি 6/7 অবশ্যই p/q আকারে আছে এবং pq সহমৌলিক আছে, তাহলে এটা অবশ্যই একটা সাধারণ ভগ্নাংশ। তারপরে যদি আমরা বলি 2 কিন্তু আমাদের p/q আকারে নাই, ঠিক আছে, কিন্তু আমরা ইচ্ছা করলে নিচে 1 দিতে পারি, দিয়ে p/q আকার আনতে পারি, কিন্তু নিচে 1 হইলেও আমাদের সাধারণ ভগ্নাংশ হতে পারবে না। তার জন্য 2 কিন্তু আমাদের সাধারণ ভগ্নাংশ না। তো 6/7 আমাদের একটা সাধারণ ভগ্নাংশ, এবং নিচে 0 যেমন 7/0 এই সংখ্যাটাও আমাদের সাধারণ ভগ্নাংশ হতে পারবে না, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো অসংজ্ঞায়িত সম্বন্ধে আমরা সবার শেষে জেনে নিব, ঠিক আছে? আচ্ছা, তো সাধারণ ভগ্নাংশগুলোর যদি আমরা প্রকারভেদ করি, সাধারণ ভগ্নাংশ হচ্ছে এরা যারা p/q আকারে থাকবে এবং p ও q সহমৌলিক, q 0 হবে না, 1 ও হবে না। তো সাধারণ ভগ্নাংশ যদি প্রকারভেদ করি, তো সাধারণ ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মেইনলি এই দুই প্রকারই। তো মিশ্র ভগ্নাংশ নামে আরো একটা কথা আছে, সেটা আসলে অপ্রকৃত ভগ্নাংশের ভিতরেই পড়ে। তো আমরা চলো জেনে নেই প্রকৃত ভগ্নাংশ কি। তো আমরা আগেই দেখলাম যে সাধারণ ভগ্নাংশ হচ্ছে p/q আকারের কোনো সংখ্যা, তো সেটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। তো p/q আকারের সংখ্যা যেমন হইতে পারে 6/7, এরকম হইতে পারে, তো এরকম হইতে পারে 7/5। 6/7 যেমন হইতে পারে, এরকম 7/5 ও হতে পারে। তো উপরে যদি ছোট সংখ্যা, নিচে যদি বড় সংখ্যা হয়, মানে আমাদের যদি p ছোট এবং q বড় হয়, এই যে এই সংখ্যাটা যদি এখানে লিখি, এই যে এই সংখ্যাটা, এই টাইপ সংখ্যাগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে ঠিক তার উল্টোটা, যদি আমাদের p বড় আর q ছোট হয়ে যায়, যেমন 7/5 বা আমরা যদি 6 লিখি, তো এই টাইপ সংখ্যাগুলো হচ্ছে আমাদের অপ্রকৃত সংখ্যা, অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তো এইভাবে আমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ চিনবো। যদি উপরে বড় আর নিচে ছোট থাকে তাহলে অপ্রকৃত, আর উপরে ছোট আর নিচে বড় থাকে তাহলে প্রকৃত। তো অপ্রকৃত ভগ্নাংশটা থেকে আরেকটা ভগ্নাংশ পাওয়া যায়, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তো অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা যদি
ছোটকালে আমরা দেখেছি, ছোটবেলায় যে এটাকে আমরা যে ভাগ করে একটা পূর্ণ অংশ এবং একটা প্রকৃত ভগ্নাংশ আকারে লিখতাম। যেমন 7 কে 6 দিয়ে যদি ভাগ করতাম তাহলে এখানে আসতো 6 1, তো এটাকে আমরা উপরে 1 লিখতাম, নিচে 6 লিখতাম। তো এই যে এই জিনিসটাকেই 1 1 সমস্ত 1/6 এইভাবে বলা হয়। এই যে এটাই হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশের অংশ। তো এটা আসলে অপ্রকৃত ভগ্নাংশেরই একটা অংশ। তো 7/6 কে একটা পূর্ণ অংশ আর একটা প্রকৃত অংশ, প্রকৃত ভগ্নাংশ এইভাবে প্রকাশ করাকেই বলা হয় আসলে মিশ্র ভগ্নাংশ। তো এই ছিল আমাদের সাধারণ ভগ্নাংশের সম্পূর্ণ আলোচনা। তো চলো আমরা চলে যাই দশমিক ভগ্নাংশে। দশমিক ভগ্নাংশ আসলে কারা? দশমিক ভগ্নাংশ হচ্ছে, দশমিক ভগ্নাংশের আমরা যদি সংজ্ঞা চাই, দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের আমরা যদি সংজ্ঞা চাই, দশমিক ভগ্নাংশ হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার মধ্যে যত ধরনের সংখ্যা আছে। তারপরে যে এখানে আমরা মূলদ অমূলদ এখনো শিখি নাই, মূলদ অমূলদ এখনো শিখি নাই। আমরা যদি একদম বইয়ের সংজ্ঞাটা খেয়াল করি তাহলে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে তারা বলে যে সকল মূলদ অমূলদ সংখ্যাকে আমরা যদি দশমিকে কনভার্ট করি বা দশমিকে প্রকাশ করি তাহলেই সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমি বলি যে বাস্তব সংখ্যার মধ্যে যত ধরনের সংখ্যা আছে, বাস্তব সংখ্যার সকল সংখ্যাকে আসলে মূলদ অমূলদ এই দুই ভাগে ভাগ করা হয়। সকল যত সংখ্যা আছে সবাই মূলদ অমূলদের মধ্যে অন্তর্ভুক্ত। তো মূলদ অমূলদ বললে আসলে বাস্তব সংখ্যার সকল সংখ্যাকে বোঝানো হয়। তাহলে বাস্তব সংখ্যার সকল সংখ্যাকে বা মূলদ অমূলদ সকল সংখ্যাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলেই সেগুলো হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। তো আমরা এখনো মূলদ অমূলদ শিখি নাই, শিখলে আরো ভালো করে আমরা বুঝবো দশমিক ভগ্নাংশটা। তো দশমিক ভগ্নাংশ কি সেটা আমরা জেনে নিলাম। দশমিক ভগ্নাংশ এই প্রকারভেদগুলো একটু জানা দরকার। সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ দুই প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, ইতিপূর্বে আমরা যত ধরনের সংখ্যা শিখছি সব ধরনের সংখ্যাগুলোকে আমরা যদি দশমিকে কনভার্ট করি তাহলে আমরা দশমিক ভগ্নাংশ পাবো। যেমন কিছু উদাহরণ যদি আমরা একটু দেখি, উদাহরণ দেখলে হবে আমরা 2, এই 2 সংখ্যাটা ছিল হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এটাকে যদি আমি ডট দিয়ে একটা দশমিক দিয়ে দুটো জিরো দিয়ে দিই তাহলে 2.00। এই যে একটা মূলদ সংখ্যাকে আমরা 2 আমরা মূলদ সংখ্যা তো এখনো শিখলাম না, যেই হোক একটা পূর্ণ সংখ্যা বা একটা স্বাভাবিক সংখ্যাকে আমরা এই যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। তারপরে আমরা শিখলাম যেমন 3/2, এটাকে যদি আমরা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা ছিল, তো এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আসবে 1.5। তো এই যে আমরা একটা দশমিকের ভগ্নাংশ পেলাম। তো এরকম দশমিক ভগ্নাংশ আরো হতে পারে 1.752359, এরকম বিভিন্ন ধরনের দশমিক ভগ্নাংশ হতে পারে। তো সসীম দশমিক ভগ্নাংশ কারা? সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে এরকম দশমিকের পরে যাদের যে সকল সংখ্যার দশমিকের পরে ফিক্সড পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ সংখ্যা থাকবে তারাই হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। যেমন এখানে আমরা যে কটা সংখ্যা লিখছি, এই যে একটা সংখ্যা লিখলাম, এটা অবশ্যই একটা সসীম দশমিক ভগ্নাংশ, কারণ 9 শেষের পরে আর নাই। তবে এখানে 1.5 লিখছি, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে অসীম দশমিক ভগ্নাংশ কারা? যাদের দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক, সংখ্যা না, কারণ সংখ্যা এই পুরোটাকেই আমরা একসাথে সংখ্যা বলবো, আর প্রতিটা ডিজিট গুলোকে আমরা বলবো অঙ্ক। তাহলে দশমিকের পরে নির্দিষ্ট পরিমাণ অঙ্ক নেই, যাদের নির্দিষ্ট পরিমাণ অঙ্ক নেই, অসীম পর্যন্ত বিস্তৃত এরকম অঙ্ক আছে, তারাই হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। তো এই সংখ্যাটার পরে যদি আমি ডট 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 দিয়ে দিই, তার মানে বোঝাবে যে এটা চলতেই আছে, এটার কোনো শেষ নেই। আর কার পরে কে আসতেছে কিছু জানি না,
এরপরে কোন সংখ্যা কিছু একটা আসতেই থাকবে। তো এই টাইপ সংখ্যাগুলোই হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশের মধ্যে দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকে তাহলে তারা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, এবং দশমিকের পরে যদি নির্দিষ্ট পরিমাণ সংখ্যা না থাকে তাহলে তারা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো অসীম দশমিক ভগ্নাংশগুলো আবার দুই ধরনের। অসীম দশমিক ভগ্নাংশ এটা দুই ধরনের। সেটা হচ্ছে এক, আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, আর দুই হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তো আবৃত অসীম দশমিক ভগ্নাংশ কি? আবৃত অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে দশমিকের পরে আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত ডিজিট থাকুক বা অঙ্ক থাকুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একই সংখ্যা বারবার, একই অঙ্ক বারবার আসে, যেমন 1.7523232323 তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইখানে এই যে 2 3 এই দুইটা ডিজিট বারবার রিপিট হবে। তো এই দুইটা ডিজিট বারবার আবৃত হবে, তার জন্য এটা হচ্ছে আমাদের আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। এটা অবশ্যই একটা অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণ ডিজিট সেটা বারবার আবৃত হতে থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। তো এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পৌনঃপুনিক। সেটা হচ্ছে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। তো পৌনঃপুনিক জিনিসটা কি? সেটা হচ্ছে 1.7523, এখানে 2 এবং 3 এই দুইটা ডিজিটই বারবার আবৃত হচ্ছে, তাই আমরা 2 এবং 3 উপরে যদি দুইটা ফোঁটা দিয়ে দেই, এই ফোঁটা দিয়েই আমরা বুঝাবো যে এই দুইটা ডিজিট বারবার আবৃত হচ্ছে, আর এই ফোঁটা দুটির নামই হচ্ছে পৌনঃপুনিক। তো এটাই এই ফোঁটা দিয়েই আমরা বললাম যে আমরা এটার উপরে পৌনঃপুনিক দিলাম। তো এটাই হচ্ছে আমাদের আবৃত অসীম দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিকের দশমিক ভগ্নাংশ, যেটা বারবার আবৃত হবে এই সংখ্যাটা মিন করে। 2 এবং 3 এই দুইটি অঙ্কই আমাদের বারবার এখানে আবৃত হতে থাকবে। আচ্ছা, তো অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ কারা? অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে এই দশমিকের পরে অসীম পর্যন্ত বিস্তৃত অঙ্ক তো থাকবে, কিন্তু কার পরে কে থাকবে সেটা যদি আমরা না জানি, যেমন 1.75235982984447 তো এখানে অসীম পর্যন্ত বিস্তৃত অঙ্ক আছে দশমিকের পরে, তাই এটা অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু কার পরে কে আসবে সেটা আমরা জানি না, তার জন্য এটা অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। তো অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ কারা? আমরা সহজে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশগুলো চিনতে পারবো কিভাবে? যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল, তারাই হচ্ছে আমাদের অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। যেমন পূর্ণবর্গ সংখ্যা কারা? যাদের সুন্দর একটা বর্গমূল আছে, যাদের পূর্ণ সংখ্যার বর্গমূল আছে, তারাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো অনেকে আবার পূর্ণবর্গ সংখ্যা বুঝে না। পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যেমন √49 হচ্ছে 7। তো যেসব সংখ্যাকে আমরা রুট ওভার করলে বা বর্গমূল করলে আমরা একটা পূর্ণ সংখ্যার মান পাবো, তারাই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। কিন্তু √48 এখানে আমি দশমিকের মান পাবো, কখনোই পূর্ণ সংখ্যার মান পাবো না, তাই 48 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না।
আচ্ছা, তো √48 এটাকে আমরা যদি দশমিকে ভাঙাই তাহলে আমাদের যা আসবে সেটাই হচ্ছে আমাদের এই অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে পড়ে যাবে। কারণ আমরা বলছি যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। তো 48 অবশ্যই পূর্ণবর্গ নয়, তো এটা রুট ওভার করলে আমাদের যা আসবে সেটা অবশ্যই আমাদের অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে পড়ে যাবে। যেমন আমাদের জানা একটা সংখ্যা যদি আমরা নেই √2, এই √2 এটাকে 2 তো অবশ্যই পূর্ণবর্গ নয়, তাহলে এটার বর্গমূল অবশ্যই অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ হতে হবে। তো √2 হচ্ছে 1.4142 ডট 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 তারপর আসতেই থাকবে, কিন্তু কার পরে কি আসবে সেটা আমরা জানি না। তো এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে আমাদের অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছেই আমাদের অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তো আমরা ভগ্নাংশের সংখ্যার সবগুলো সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম। ভগ্নাংশ সংখ্যার মধ্যে যাদের প্রকারভেদগুলো দেখলাম, দশমিক ভগ্নাংশ, তারপর দশমিক ভগ্নাংশের দুইটা প্রকারভেদ আমরা দেখলাম। তারপরে চলো আমরা মূলদ সংখ্যা সম্বন্ধে ধারণা লাভ করি। তো আমাদের এই পর্যন্ত কমপ্লিট হইল স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপরে ভগ্নাংশ সংখ্যা, এখান থেকে সহমৌলিক সংখ্যা। তো মূলদ সংখ্যা কারা? আচ্ছা, মূলদ সংখ্যা হচ্ছে ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা হচ্ছে সিম্পলি p/q আকারে প্রকাশ করা যাবে যে সকল সংখ্যাকে, এবং p ও q উভয়ই পূর্ণ সংখ্যা হতে হবে, এবং q যদি 0 না হয় তাহলে সেই সংখ্যাগুলোকেই আমরা মূলদ সংখ্যা বলবো। চলো একটু লিখে ফেলি, না হলে বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের। p/q আকারের সংখ্যা মূলদ সংখ্যা হতে হলে তাকে p/q আকারের সংখ্যা হতে হবে, এবং আমরা ভগ্নাংশে দেখছিলাম যে p/q আকারের সংখ্যা হতে হবে এবং p ও q উভয়ই আমাদের সহমৌলিক হতে হবে, কিন্তু এখানে সহমৌলিক না হলেও সমস্যা নেই। p/q আকারের সংখ্যা p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equal to 0 হলেই হবে। আগের বার দেখছিলাম ভগ্নাংশের মধ্যে দেখছিলাম যে অন না হলে হবে না, কিন্তু এখানে অন হলেও সমস্যা নেই। আচ্ছা, তো এই তিনটা শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারি। তো তো কিছু উদাহরণ যদি আমরা দেখি, যেমন 7 এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা? তো 7 কি মূলদ সংখ্যা? 7 p/q আকারে কি আছে? নাই। তো ইচ্ছা করলেই তো করা যায়, নিচে যদি আমি 1 দিয়ে দিই তাহলেই 7 p/q আকারে চলে আসতেছে। তো p/q আকারে চলে আসতেছে এবং p ও q উভয় পূর্ণ সংখ্যা হতে হবে। p ও q উভয় কি পূর্ণ সংখ্যা আছে? হ্যাঁ, 1 এবং 7 উভয় পূর্ণ সংখ্যা। আমরা যদি পূর্ণ সংখ্যার সেটটা একটু মনে করার চেষ্টা করি, পূর্ণ সংখ্যার সেটটা ছিল z is equal 0 plus minus 1 plus minus 2 dot 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 plus minus infinity। আচ্ছা, মানে কি শূন্য সহ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে উপরে নিচে পূর্ণ সংখ্যা থাকতে হবে বলা আছে, তো উপরে নিচে পূর্ণ সংখ্যা আছে এবং নিচে 0 না। নিচে 0 হলে কি সমস্যা? আবার আমরা বলতেছি যে নিচে 0 হতে পারবে না, কারণ নিচে 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, সেটা আমরা সবার শেষে দেখে নিব। আচ্ছা, তো এই যে এটা তাহলে অবশ্যই মূলদ সংখ্যা, কারণ p/q আকারে আছে এবং p ও q উভয় পূর্ণ সংখ্যা আছে। তারপর আমরা যদি সিম্পলি একটা সংখ্যা লিখি যে 8/9, তো এটা অবশ্যই p/q আকারে আছে এবং উপরে নিচে মূলদ এই পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাগুলো আমরা চিনি, তাহলে এটাও অবশ্যই আমাদের একটা
এই মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম যে 7 মূলদ সংখ্যা, 8/9 মূলদ সংখ্যা। তো 7 কি ছিল? 7 ছিল আমাদের স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তো তাহলে আমরা বলতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা বা সকল পূর্ণ সংখ্যা সবাই কিন্তু আসলে মূলদ সংখ্যা, কারণ সকল পূর্ণ সংখ্যাগুলোকেই তুমি p/q আকারে নিয়ে আসতে পারবা জাস্ট নিচে 1 দিয়ে। তুমি যদি -6 নাও তাহলেও নিচে 1 দিলে আমাদের কিন্তু p/q আকারে চলে আসতেছে। আর p/q আকারে যদি চলে আসে তাহলে আমরা বলতে পারবো সেটা মূলদ সংখ্যা, এবং p/q আকারে চলে আসতেছে এবং p ও q উভয় পূর্ণ সংখ্যা থাকতেছে এবং নিচে 0 থাকতেছে না। তাহলে -6 -7 শুধু 6 +6 +7 এরকম যত সংখ্যা আছে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের এই মূলদ সংখ্যা। তারপরে সকল ভগ্নাংশ সংখ্যা, যে 8/9 এটা ছিল সাধারণ ভগ্নাংশ সংখ্যা। তো সাধারণ ভগ্নাংশ সংখ্যা 8/9 এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা, p/q আকারে আছে এবং p ও q উভয় পূর্ণ সংখ্যা। তারপরে আমরা শিখছিলাম দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেমন 6.7 এটা একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো দশমিক ভগ্নাংশ সংখ্যা যদি হয় এটা কি মূলদ নাকি অমূলদ? তো এটার নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা এটাকে ইচ্ছা করলেই 67/10 পয়েন্টের জন্য 1 এবং পয়েন্টের পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য, তো 67/10 আকারে লিখতে পারি, 67/10। তো এটা অবশ্যই তখন p/q আকারে চলে আসবে এবং p ও q উভয়ই পূর্ণ সংখ্যা হতে হয়, তাই 67 এবং 10 দুইজনই পূর্ণ সংখ্যা। তাহলে 6.7 কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম যে স্বাভাবিক সংখ্যাগুলো আসলে মূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এরা ছিল, এদের নিচে 1 দিলেই p/q আকার চলে আসে এবং উভয়ই উপরে নিচে পূর্ণ সংখ্যা থাকে, তাই সকল স্বাভাবিক সংখ্যা আমাদের মূলদ সংখ্যা। তারপরে সকল পূর্ণ সংখ্যা আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে। তারপরে দেখলাম ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার মধ্যে কারা ছিল? ভগ্নাংশ সংখ্যার মধ্যে ছিল সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশগুলো আমরা একটু আগে দেখলাম যে 6/7 একটা সংখ্যা দেখলাম। সাধারণ ভগ্নাংশগুলো আমরা তাহলে বুঝলাম যে মূলদ সংখ্যা। তারপরে ছিল দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশের মধ্যে এই 6.7 এটা আমাদের মূলদ সংখ্যা, কিন্তু দশমিক ভগ্নাংশের মধ্যে আবার দুইটা পার্ট ছিল, সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। তো 6.7 ছিল আমাদের মাত্র যেটা দেখলাম আমরা, এটা ছিল আমাদের সসীম দশমিক ভগ্নাংশের একটা সংখ্যা। তো সসীম দশমিক ভগ্নাংশের একটা সংখ্যা যেটাকে আমরা সিম্পলি সুন্দর করে p/q আকারে নিয়ে আসলাম এবং বললাম যে উপরে নিচে পূর্ণ সংখ্যা আছে, তাহলে এটা আমাদের একটা মূলদ সংখ্যা। তাহলে স্বাভাবিক এই দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে যে সসীম দশমিক ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো অসীম দশমিক ভগ্নাংশটা কি? অসীম দশমিক ভগ্নাংশটা যদি খেয়াল করি আমরা, অসীম দশমিক ভগ্নাংশ দুই রকম ছিল। একটা ছিল 1.23, ধরো 2 এবং 3 এর উপরে পৌনঃপুনিক দিলাম। অসীম দশমিক ভগ্নাংশ দুই প্রকারের মধ্যে এক প্রকার ছিল আমাদের আবৃত অসীম দশমিক ভগ্নাংশ এবং এক প্রকার ছিল আমাদের অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। তো আবৃত দশমিক ভগ্নাংশ কোনটা? যেটার মধ্যে দশমিকের পরে একটা নির্দিষ্ট পরিমাণ ডিজিট বারবার আবৃত হতে থাকবে, সেটা ছিল আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। তো এই টাইপ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আমরা ইচ্ছা করলেই আমাদের p/q আকারে নিয়ে আসতে পারবো। তো এটার একটা নিয়ম আছে, আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো যখন করব তখন আমরা সকল ধরনের আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে, দুইটা থাকুক, তারপর এরকম একটা থাকতে পারে, একটা থাকুক, তারপরে তিনটা থাকুক, 7 0 9, এরকম তিনটার মধ্যে থাকলে এরকম প্রথমটা আসে সেটার মধ্যে দিতে হয়। যাই হোক, একটার মধ্যে থাকুক, দুইটার মধ্যে থাকুক, তিনটার মধ্যে থাকুক, যে কটার মধ্যেই এরকম পৌনঃপুনিক থাকুক, সবগুলোকেই p/q আকারে ভাঙানোর নিয়ম আমাদের বইতে এর পরবর্তী অঙ্কগুলোর মধ্যে দেওয়া আছে, উদাহরণের তারপরে অধ্যায়ের। তো ওই অঙ্কগুলো করার সময় আমরা এগুলো জেনে নিব। তো এখন সিম্পলি শুধু জেনে রাখি যে এটাকে অবশ্যই কিন্তু p/q আকারে প্রকাশ করা যাবে। যেমন এটা যদি আমি একটু করি, p/q আকারে প্রকাশ করলে এটা হবে কি, নিয়মটা হচ্ছে যতগুলো পৌনঃপুনিক থাকে অতগুলো 9 দিতে হবে। তো দুটো পৌনঃপুনিকের জন্য দুটো 9 দিলাম এবং পুরো সংখ্যাটাকেই লিখে ফেলতে হবে। পুরো সংখ্যাটাকে লিখে ফেলতে হবে, সেখান থেকে কিছু বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? পৌনঃপুনিক বাদে যা আছে তাই।
পৌনঃপুনিক বাদে আছে 1, তার মানে হচ্ছে 122 বাই হচ্ছে 99। তো এই যে পি বাই কিউ আকারে চলে আসলো। এই সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে কনভার্ট করে ফেললাম, যেখানে পি এবং কিউ উভয়ই কিন্তু পূর্ণ সংখ্যা এবং নিচে 0 নেই। তাহলে আমাদের এই অসীম যে দশমিক ভগ্নাংশের দুইটা প্রকারভেদ ছিল, তার মধ্যে অসীম আবৃতটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা হয়ে গেল। এখন আমাদের অসীম অনাবৃতটা দেখতে হবে। অসীম অনাবৃতটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা না। কেন? কারণ অসীম অনাবৃতর মধ্যে আমরা দেখছিলাম √2 হচ্ছে 1.4142 ... তো এটাকে পি বাই কিউ আকারে আনা যাবে না, কারণ আমরা নির্দিষ্ট পরিমাণ ডিজিটই এটার মধ্যে জানি না। তো আমরা এটাকে কিভাবে পি বাই কিউ আকারে আনবো? তো এটাকে পি বাই কিউ আকারে আনা যাবে না, যদিও আমরা এইভাবে বলতে পারি যে √2 পি বাই কিউ আকারে আনা যাবে না তা না, আসলে পি বাই কিউ আকারে আনা গেলেও পি এবং কিউ উভয়ে পূর্ণ সংখ্যা হবে না। আমরা যদি নিচে 1 দিয়ে পি বাই কিউ আকারে আনার চেষ্টা করি √2 কিন্তু উপরে নিচে তো পূর্ণ সংখ্যা নেই। কিন্তু √2 আবার আমরা যদি দশমিক ভগ্নাংশে কনভার্ট করি, এই দশমিক ভগ্নাংশটারে আমরা কিন্তু কখনোই নিচে ওই যে একটু আগে যেটা দেখলাম যে 6.7 এটাকে 67/10 দিয়ে কনভার্ট করে ফেলছিলাম, কিন্তু √2 আমরা যদি এরকম দশমিকে ভাঙাই তারপরে আমরা পি বাই কিউ আকারে কখনোই আনতে পারবো না। আর সিম্পলি এটাকে তো পারতেছি না। √2 নিচে যদি 1 দেয়ও, তো উপরে আর নিচে কিন্তু কখনোই পূর্ণ সংখ্যা আসে না। এখানে আমাদের √2 কিন্তু পূর্ণ সংখ্যা না, তাই এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যার আন্ডারে পড়তেছে না। √2 হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে কি দেখা যাচ্ছে যে আমাদের একমাত্র এই ভগ্নাংশ সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা নিয়ে আলোচনা করা হয়, সসীম, অসীম, অসীম আবৃত, অসীম অনাবৃত, এর মধ্যে শুধুমাত্র অসীম অনাবৃতটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা না। ঠিক আছে? তো মূলদ সংখ্যার ইংরেজি নামটা যদি আমরা একটু দেখি, যে রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বার, রেশনাল মানে কি? রেশনাল মানে হচ্ছে অনুপাত। তো যদি দুইটা সংখ্যাকে বা কোনো সংখ্যার অঙ্কগুলোকে আমরা যদি অনুপাত আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। যেরকম কিরকম বলা যায় যে 6/7 এটা আমরা বলছিলাম মূলদ সংখ্যা, উপরে পি বাই কিউ আকার আছে এবং পি কিউ বাই পূর্ণ সংখ্যা। তো এটাকে আমরা ইচ্ছা করলেই 6:7 এইভাবে লিখতে পারি, তখনই এটা এই যে একটা অনুপাত আকারে প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু √2 আমরা কখনোই অনুপাত আকারে লিখতে পারবো না। √2 মানে হচ্ছে 1.4142 এরকম। তো এটাকে আমরা কিভাবে উপরে কি লিখবো আর নিচে কি লিখবো? কোনোভাবে উপরে নিচে কিছু লেখা আমরা এটাকে কনভার্ট করতে পারবো না, মানে পি বাই কিউ আকারে নিয়ে আসতে পারবো না। তাই আমরা কখনোই এটার অনুপাত বের করতে পারবো না। তার জন্য এটা আনুপাতিক সংখ্যা না, রেশনাল নাম্বার হতে পারবে না। তার জন্য √2 আসলে আমাদের মূলদ সংখ্যা না। আচ্ছা, তো মূলদ সংখ্যা আমরা বুঝলাম, মূলদ সংখ্যা আমাদের হয়ে গেল। তো মূলদ সংখ্যার পরে আছে হচ্ছে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কারা? অমূলদ সংখ্যা কারা? অমূলদ সংখ্যা সম্বন্ধে আমরা একটু আগে জেনে ফেললাম যে অমূলদ সংখ্যা হচ্ছে √2। তো এটা শুধু লাগিয়ে দিলেই হচ্ছে। আর অমূলদ সংখ্যার ইংরেজি নামটা হচ্ছে ইরেশনাল নাম্বার, একটা বড়ই থাকুক। আচ্ছা, অমূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইরেশনাল নাম্বার, মানে হচ্ছে অনুপাত আকারে প্রকাশ করা যাবে না যে সংখ্যাকে। তো অমূলদ সংখ্যা আমরা আগেই দেখলাম যে পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয় যে সংখ্যাগুলো, যেমন 2, 3, তারপরে 5, 7, এরা চারটাই পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাগুলোর আমরা যদি বর্গমূল করি, এই সংখ্যাগুলোর আমরা যদি বর্গমূল করি, তাহলেই আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ পাবো। এগুলোকে বর্গমূল করলে অবশ্যই দশমিকে অ্যান্সার আসবে, কিন্তু সেই অ্যান্সারের পরে নির্দিষ্ট পরিমাণ ডিজিট থাকবে না, অসীম পরিমাণ ডিজিট থাকবে এবং সেই ডিজিটগুলো আবৃত হবে না।
একই নির্দিষ্ট ডিজিট একটার পর একটা আসতে থাকবে না, কার পরে কি আসবে সেগুলো আমরা জানি না। তো এই টাইপ ডিজিট হলে আমরা কখনোই সেই সংখ্যাগুলোরে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, এবং তখনই সেটা আমাদের অমূলদ সংখ্যা হয়ে যাবে। তো অমূলদ সংখ্যা একদম মূলদ সংখ্যার বিপরীত, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলেও পি এবং কিউ উভয় পূর্ণ সংখ্যা হয় না, তারাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা যারা না, তারা সবাই হচ্ছে অমূলদ সংখ্যা। তো সিম্পলি বলতে গেলে বাস্তব সংখ্যার সবাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, একমাত্র অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে এই যে এদেরকে যারা পূর্ণবর্গ না, তাদের যদি আমরা বর্গমূল করি তাহলেই আমাদের এরকম দশমিক ভগ্নাংশ আসবে যেটা অসীম অনাবৃত। তো আমরা একটু অমূলদ সংখ্যার পাশে লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে অসীম অনাবৃত। তো আমরা অমূলদ সংখ্যাও শিখলাম। অমূলদ সংখ্যা হচ্ছে জাস্ট মূলদের বিপরীত, মূলদ না হলেই অমূলদ। তো বাস্তব সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যা আসলে দুই প্রকার বলতে গেলে, মূলদ এবং অমূলদ। তো যদি মূলদ না হয় তাইলেই অমূলদ। তাহলে আমরা পরবর্তী যেটা আছে আমাদের বাস্তব সংখ্যা নিয়ে এখন যদি একটু দেখি আমরা বাস্তব সংখ্যা আসলে কি। তাহলে তো বাস্তব সংখ্যা আসলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই আসলে বাস্তব সংখ্যা বলে। তো বাস্তব সংখ্যার সংজ্ঞা যদি লিখতে চাই আমরা, বাস্তব সংখ্যা যে উপরে লেখাই আছে রিয়েল নাম্বার, সকল মূলদ সংখ্যা সকল অমূলদ সংখ্যা। আচ্ছা, তো বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা নিয়ে যেই সংখ্যার আলোচনা, তারাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে আমাদের একদম উপরবর্তী যত সংখ্যা আছে সবাই আছে, কারণ স্বাভাবিক, পূর্ণ, ভগ্নাংশ এরা সবাই হচ্ছে মূলদ। শুধুমাত্র ভগ্নাংশের মধ্যে দশমিকের একটা অংশ যেটা অসীম অনাবৃত সেটা হচ্ছে অমূলদ। তাহলে দেখা গেল যে মূলদ অমূলদ সবাই, মূলদ বললেই বাকি সবাই চলে আসে, এবং অসীম অনাবৃতটা অমূলদের মধ্যে আছে, মূলদ অমূলদ মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। তারপরে আমরা যদি ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক সংখ্যাগুলো একটু দেখি, যে ধনাত্মক সংখ্যা কারা। ধনাত্মক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল সংখ্যা, শূন্য থেকে বড় সকল সংখ্যা, খণ্ড হোক, অখণ্ড হোক, দশমিকের হোক, যাই হোক, শূন্য থেকে বড় সকল সংখ্যাই হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। তো 1.1 এটাও আমাদের ধনাত্মক সংখ্যা, 2 এটাও কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা যদি আমরা আসি, ঋণাত্মক সংখ্যা কারা? ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে ছোট সকল সংখ্যা। তো সকল সংখ্যা বলতে আমরা আসলে বাস্তব সংখ্যার কথাই বলতেছি, যে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাই হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রেও এটা বলতে পারি যে শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাই হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। তো শূন্য থেকে বড় ছোট সকল বাস্তব সংখ্যাই হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। তার মধ্যে -1.1 থাকতে পারে, তারপরে -5 থাকতে পারে, তারপরে -6/7 থাকতে পারে, এখানে 5/9 থাকতে পারে, তারপর ধনাত্মক সংখ্যার মধ্যে √2 থাকতে পারে, এখানে -√3 থাকতে পারে। তো যে কোনো সংখ্যাই হতে পারে, শুধু শূন্য থেকে ছোট যে কোনো সংখ্যাই হচ্ছে আমাদের এই ঋণাত্মক সংখ্যা, এবং শূন্য থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যাই হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। আচ্ছা, আর অঋণাত্মক সংখ্যাটা আসলে কি? অঋণাত্মক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যার মতোই,
কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে শূন্য এটার মধ্যে ইনক্লুড হতে হবে। অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যার মধ্যে আসলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, তাই হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, শূন্য থাকবে এবং সকল ধনাত্মক সংখ্যা থাকবে, তারাই হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা এগুলো সম্বন্ধেও জানলাম, বাস্তব সংখ্যা সম্বন্ধেও জানলাম। বাস্তব সংখ্যার মধ্যে আসলে তাহলে সবাই আছে। বাস্তব সংখ্যার সেটটা কেমন হইতে পারে? বাস্তব সংখ্যার সেটটা হতে পারে, আমরা যদি একটু লিখি, বাস্তব সংখ্যার সেট হবে হচ্ছে, বাস্তব সংখ্যার সেট হতে হবে হচ্ছে 8 দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এটাকে, কারণ রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার ইংরেজি। সেটা হচ্ছে শূন্য থাকবে, +-1 +-2 থাকবে, তারপরে এরকম অসীম পর্যন্ত থাকবে, তারপরে সকল মূলদ সংখ্যা থাকবে, সকল অমূলদ সংখ্যা থাকবে। আচ্ছা, সকল মূলদ এবং অমূলদ সংখ্যা থাকবে। তো এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, যেখানে আসলে আমাদের যত আলোচিত সংখ্যা যা আমরা আলোচনা করলাম সব ধরনের সংখ্যাই এর মধ্যে ইনক্লুড আছে। তো এই ছিল আমাদের এই বাস্তব সংখ্যার আলোচনা। তো আমরা শেষে একটা জিনিস বলছিলাম জেনে নেব, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত জিনিসটা আসলে কি? তো অসীম অনাবৃত, এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আচ্ছা, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত আসলে আমরা অনেক জায়গায় দেখলাম যে মানে মূলদ সংখ্যার যে প্রমাণটা ছিল, এই যে সংজ্ঞাটা ছিল যে মূলদ সংখ্যা কারা, তারপর আমরা ভগ্নাংশের বেলাও দেখলাম যে নিচে কিউটা 0 হতে পারে না। যেমন 6/0 মানে 6 কে 0 দিয়ে ভাগ করা হচ্ছে। তো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে অসংজ্ঞায়িত। আচ্ছা, 6/0 এটার অ্যান্সার অসংজ্ঞায়িত কেন? এটার অ্যান্সার অসংজ্ঞায়িত কেন হবে? তার কারণ হচ্ছে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আসলে দুইটা অ্যান্সার আসে, কিন্তু আমাদের ভাগের নিয়মে কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হলে বা ভাগ করতে গেলে আমাদের সবসময় একটাই অ্যান্সার আসতে হয়। যেমন আমরা যদি সিম্পলি 6 কে 3 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসবে 2, অন্য কোনো সংখ্যা আসা পসিবল না। যে কোনো একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে একটাই অ্যান্সার আসা পসিবল, কিন্তু কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আমাদের দুইটা সংখ্যা চলে আসে, যেটা আমাদের ভাগের সংজ্ঞাকে মানে না। তার জন্য এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটার অ্যান্সার হয়ে যায় অসংজ্ঞায়িত। চলো আরেকটু যদি ভালো করে আমাদের বুঝি, তাহলে আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, তো সংখ্যা রেখার মধ্যে মিডল পয়েন্টে থাকে 0, পরে 1 2 3 এভাবে করতে করতে প্লাস ইনফিনিটি। আচ্ছা, তারপর আবার -1 -2 -3 করতে করতে ইনফিনিটি। আচ্ছা, এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। এখানে আরো আছে, অভাব নেই সংখ্যার ইনফিনিটির আগে। আচ্ছা, তো এখন আমরা যদি 1 কে 1 দিয়ে ভাগ করি, এই 1 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 1। তারপর 1 থেকে আরেকটু ছোট সংখ্যা নেই, 0.5 নেই, 0.5 দিয়ে যদি 1 কে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 2। আচ্ছা, তো 1 কে আরো ছোট সংখ্যা, আচ্ছা আমি একটু খেয়াল করি, 1 কে 1 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসছিল 1, কিন্তু আরো ছোট সংখ্যা দিয়ে যখনই ভাগ করলাম তখন কিন্তু অ্যান্সার আসলো আরো বেশি। তার মানে আমি যত এদিকে যাইতেছি, ভাগ করতেছি যত ছোট সংখ্যা দিয়ে, তত আমাদের অ্যান্সারটা কিন্তু এইদিকে অগ্রসর হইতেছে, ডান দিকে অগ্রসর হইতেছে। আচ্ছা, তো 0.5 দিয়ে যখনই ভাগ করলাম 2 আসলো। এখন যদি আরো ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, 0.1 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 10।
এই পয়েন্টের জন্য একটা 1 আর 1 এর জন্য একটা 0 দিলেই 10 হয়ে যেতেছে, মানে পয়েন্টের জন্য একটা 1, 1 এর জন্য একটা 0, এইভাবে হিসাব করতে হয়। তারপরে 1 কে আমরা যদি 0.001 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে পয়েন্টের জন্য একটা 1, তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য, 1000। ঠিক আছে, তো 0.1 তো জিরোর অনেক বেশি কাছাকাছি, মানে আমরা যত জিরোর কাছাকাছি যেতেছি অ্যান্সারটা কিন্তু আরো আমাদের দূরে যাইতেছে, ইনফিনিটির দিকে যাইতেছে। 0.1 দিয়ে ভাগ করলাম, আসলে হচ্ছে 10। তারপরে 0.001 যেটা জিরোর অনেক কাছে, তো আমাদের অ্যান্সারটা কিন্তু আরো অনেক দূরে চলে গেল, 1000 হয়ে গেল। তো আমরা যদি এইভাবে ভাগ দিতে 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 একদম আরো অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ দিই, যেমন ধরো জিরোর পরে অনেকগুলো জিরো দিই, যে এটা দিয়ে ভাগ করি, এটা তো প্রায় জিরোর অনেক কাছাকাছি। যেমন এখানে আমরা লিখছি 3 3 3, 9টা জিরো তারপরে একটা 1, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কি? একটা 1, তারপরে এখানে 9টা ছিল জিরো, তার মানে আমাদের এখানে হবে 9টা জিরো, অ্যাকচুয়ালি 10টা জিরো, একটা 1ও আছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হবে অ্যান্সার। তো এইভাবে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করি আমাদের অ্যান্সারটা তত বড় হচ্ছে। তো আমরা যদি ভাগ করতে 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 একদম জিরো দিয়েই ভাগ করে ফেলি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে প্লাস ইনফিনিটি, কারণ আমরা দেখলাম যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করি ততই অ্যান্সার দূরে যেতে থাকে। তাহলে আমরা ভাগ করতে 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 একসময় যদি 1কে জিরো দিয়েই ভাগ করে ফেলি তাহলে আমাদের অ্যান্সার আসবে প্লাস ইনফিনিটি। আচ্ছা, তো আবার এবার যদি মাইনাসের দিক থেকে হিসাব করি, এই দিক থেকে যদি হিসাব করি, তো আমি যদি 1কে -1 দিয়ে ভাগ করি তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 1। তারপর 1কে যদি -1 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসতেছে 1। এখন যদি সরি -1, আচ্ছা, এখন যদি 1কে আমি আরেকটু ছোট সংখ্যা, আরেকটু সামনে আসি, 0.5 দিয়ে ভাগ করি, এই 1কেই 0.5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের -0.5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে -2। তাহলে আমি প্রথমে 1কে -1 দিয়ে ভাগ করলাম, অ্যান্সার আসলো -1। তারপরে আমি আরেকটু ছোট সংখ্যা নিলাম 0.5, -0.5, মানে আমি একটু সামনের দিকে আগাইলাম, ঠিক অ্যান্সারটা আরো -2 এর দিকে চলে গেল। আমি যেই 0.5 দিয়ে ভাগ দিলাম তখনই অ্যান্সারটা মাইনাস ইনফিনিটির দিকে অগ্রসর হইল, -2 এর দিকে অগ্রসর হইল। এরকম আমি যদি আরো বড় আরো ছোট সংখ্যা দিয়ে ভাগ দিই, -0.1 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের অ্যান্সার আসবে -10। তো এই অ্যান্সারটা আমি যত আরো জিরোর কাছাকাছি আসতেছি আমাদের অ্যান্সারটা আরো দূরে চলে গেল, -10। তো এইভাবে করতে 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 আমি যদি একবারে জিরো দিয়েই ভাগ করে ফেলি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কি? -ইনফিনিটি। তো -0.1 এর পরে আমি যদি আরো বড় একটা সংখ্যা দিয়ে দেখাইতে পারতাম, তো আগেই দেখাইছি প্লাসের বেলায়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কি হইতেছে এখানে। তো 1কে আমরা যদি একদম জিরো দিয়েই ভাগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে -ইনফিনিটি। তো আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার কিন্তু আসছে দুইটা, এই যে এখানে 1কে 0 দিয়ে ভাগ করে আসছে -ইনফিনিটি, এই দিক থেকে হিসাব করাতে আমাকে 1কে 0 দিয়ে ভাগ করাতে আসছে -ইনফিনিটি। তো আমরা তো 1কে আর -0 দিয়ে ভাগ করতে পারি না, +0 -0, 0 তো আর ঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা না। তো 1কে 0 দিয়ে ভাগ করলে, এদিক থেকে ভাগ করলে আসতেছে -ইনফিনিটি, আবার এদিক থেকে ভাগ করলে আসতেছে আমাদের +ইনফিনিটি। তো দেখা যাচ্ছে যে 1/0 এই জিনিসটার আসলে দুইটা অ্যান্সার, 1/0 এর অ্যান্সার হচ্ছে +-ইনফিনিটি। তার মানে যদি একটা জিনিসের ভাগফলের দুইটা অ্যান্সার হয় কিন্তু সেটা কিন্তু ভাগের নিয়মকে ফলো করলো না, কারণ একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে একটাই অ্যান্সার আসতে হবে। তাই এই 1/0 হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। ইভেন যে কোনো সংখ্যাকেই আমরা যদি 0 দিয়ে ভাগ করি, যেমন মূলদ হোক অমূলদ হোক, যেমন আমরা 2কে যদি 0 দিয়ে ভাগ করি, 7কে যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে এরা সবাই কিন্তু আমাদের এই অসংজ্ঞায়িত হবে। ইভেন √2কেও যদি আমরা 0 দিয়ে ভাগ করি তো সবাই কিন্তু আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এই ছিল আমাদের অসংজ্ঞায়িতের আলোচনা। আচ্ছা,
তো আমরা এখন কি করতে পারি সেটা হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে আলোচিত যত সংখ্যা আছে, বাস্তব সংখ্যার মধ্যে আমাদের আলোচনার মধ্যে যত সংখ্যা আছে তাদের একটা চার্ট দেখে ফেলতে পারি, যেটা তোমাদের বইতেই আছে। বাস্তব সংখ্যার একটা চার্ট আছে, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা মূলত আসলে দুই প্রকার। একটা হচ্ছে মূলদ, আর একটা হচ্ছে অমূলদ। বাস্তব সংখ্যা প্রধানত দুই প্রকার, মূলদ অমূলদ। আর মূলদ সংখ্যাগুলো আবার দুই ভাগে বিভক্ত। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, তো আমরা এগুলো সব সংখ্যা সম্বন্ধে জানি, আমরা একটু চারটায় দেখে নিই আসলে কোন সংখ্যাটা কোন সংখ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার মধ্যে শুধুমাত্র এই যে ভগ্নাংশের মধ্যে যে একটা পার্ট আছে, দশমিকের পার্টটা, তার মধ্যে একটা সংখ্যা চলে যাবে অমূলদে। তো অমূলদটা আমি একটু পরে দেখি। তো পূর্ণ সংখ্যার মধ্যে আবার কারা আছে? পূর্ণ সংখ্যার মধ্যে আছে হচ্ছে আমাদের জিরো আছে পূর্ণ সংখ্যার মধ্যে। তারপরে ধনাত্মক সংখ্যা আছে, কি দেখা যাচ্ছে? ধনাত্মক সংখ্যা আছে এবং ঋণাত্মক সংখ্যা আছে। ভগ্নাংশের মধ্যে কারা আছে? ভগ্নাংশের মধ্যে যদি হিসাব করি আমরা, তো ভগ্নাংশের মধ্যে আছে সাধারণ ভগ্নাংশ, আর হচ্ছে দশমিক ভগ্নাংশ। তারপরে সাধারণ ভগ্নাংশ হচ্ছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ হচ্ছে আমাদের দুই ধরনের, তাদের মধ্যে একটা ছিল আমাদের প্রকৃত ভগ্নাংশ, আর একটা ছিল আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আর দশমিক ভগ্নাংশ ছিল আমাদের দুই ধরনের। একটা ছিল আমাদের সসীম, একটা ছিল আমাদের অসীম। আচ্ছা, তো আমরা অপ্রকৃতির মধ্যে আরেকটা অংশ দেখছিলাম, সেটা হচ্ছে মিশ্র, যেটা আসলে অপ্রকৃতটাকে একটু মানে ভাঙায় লিখতে হয় আর কি, সেটাই মিশ্র ভগ্নাংশটা। আচ্ছা, তো ধনাত্মক সংখ্যার মধ্যে আবার কিছু তো এই আছে, পার্থক্য আছে। সেটা হচ্ছে এই মানে প্রকারভেদ আছে। সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যার মধ্যে 1 আছে, আর আছে হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি, হ্যাঁ, ধনাত্মক সংখ্যার মধ্যে আছে হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আচ্ছা, তো এগুলো লেখা হয়ে গেল। এখন আমরা যদি সসীম অসীমে আসি, তো অসীমের আবার দুটা প্রকারভেদ ছিল। সেটা হচ্ছে অসীম আবৃত আর অসীম অনাবৃত। কিন্তু আমরা এখানে অসীম অনাবৃতটাকে লিখতে পারতেছি না, কারণ আমরা মূলদ সংখ্যা থেকে এটা লিখে আসছি। তো কিন্তু অসীম অনাবৃতটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা না, এই যে ওখানে লিখে রাখছি অলরেডি। ঠিক আছে, তাই অমূলদ সংখ্যার ভিতরে সেটাকে লেখা লাগতেছে। তো তো এটার মধ্যে শুধুমাত্র আমাদের অসীম অনাবৃত সংখ্যাটাই আছে।
এই হলো আমাদের বাস্তব সংখ্যার চার্ট। বাস্তব সংখ্যার মধ্যে আসলে এই সংখ্যাগুলোই আলোচনা করা হয়। তো আমরা যদি আরেকটু জানতে চাই তাহলে আরেকটু জানা যায়, সেটা হচ্ছে কি অবাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা এরা দুই ভাই। তো অবাস্তব সংখ্যাও আছে বাস্তব সংখ্যার সাথে, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এগুলো তোমাদের সিলেবাসে নেই, তাও হালকা একটু জেনে রাখি আমরা। অবাস্তব জিনিসটা আমাদের প্রায় কাজে লাগে, বিভিন্ন অঙ্ক করতে গেলে কাজে লাগে, লগারিদমের অঙ্কগুলো করতে কাজে লাগে। তো বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা দুই ভাই। তো অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এরা আবার কার থেকে আসলো? এরা আসলো হচ্ছে আমাদের জটিল সংখ্যা থেকে। আচ্ছা, তো বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা এরা দুই ভাই, এরা আসলো আবার আমাদের জটিল সংখ্যা থেকে। তো জটিল সংখ্যা থেকে আসলে এই সকল সংখ্যার সৃষ্টি। তাহলে তো অবাস্তব সংখ্যা সম্বন্ধে যদি আমরা একটু জানতে চাই, অবাস্তব সংখ্যা কারা, অল্প কিছু এই আছে, মানে সেক্টর আছে বা ক্ষেত্র আছে, যেই ক্ষেত্রগুলো হলে অবাস্তব সংখ্যা হয়। তার মধ্যে কিছু ক্ষেত্র যদি আমি লিখি, যেমন অবাস্তব হওয়ার শর্ত হচ্ছে অবাস্তব, ঠিক আছে, অবাস্তব হওয়ার শর্ত সেটা হচ্ছে এক, যেমন আমরা অলরেডি শিখলাম যে অসংজ্ঞায়িত ব্যাপারটা, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা আমরা সংজ্ঞায়িত করতে পারি না, এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমাদের অবাস্তব সংখ্যার আন্ডারে, ঠিক আছে, এটা বাস্তব সংখ্যার আন্ডারে না। তো যে p/0 আকার, p/0 আকার এইভাবে লেখা যায়, p/0 আকার, তারপরে 2 হইতে পারে হচ্ছে √−p আকার। কোনো রুটের মধ্যে যদি ঋণাত্মক সংখ্যা থাকে, তো রুটের মধ্যে যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা হয়ে যায়। তারপরে রুটের মধ্যেই শুধু না, যদি 4th রুট থাকে, 6th রুট থাকে, তো এটাই ভাবে বলা যায় যে জোড় রুট এইরকম আকার, এটার মধ্যে যদি -p থাকে, জোড় রুট মানে আমার 6th রুট হলেও হবে 6th রুট -7, এটা একটা আমাদের অবাস্তব সংখ্যা। কিন্তু কিউব রুট হলে সমস্যা নেই, এটা সমস্যা নেই, কিউব রুট হলে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু 6th রুট, তারপর 8th রুট, এগুলো হলে সমস্যা। আমার 4th রুট হলে সমস্যা, জোড়ের রুট হলে সমস্যা। আচ্ছা, তো এগুলো অবাস্তবের শর্ত। আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে লগ ও লন এর ভিতর মাইনাস। লগ ও লনের ভিতরে যদি মাইনাস হয়, তাদের ভিত্তি, আমরা লগ লন যখন পড়বো তখন এই সম্বন্ধে আরো ভালো করে জানবো। তো এদের ভিত্তিগুলো ঋণাত্মক হতে পারে না, এইগুলো কিছু শর্ত আছে। এই শর্তগুলো হলেই আমরা সেগুলোকে অবাস্তবের মধ্যে ফেলে দিব, সেগুলো আমাদের বাস্তব সংখ্যার আন্ডারে নেই। তো এই হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। তো এই ছিল আমাদের এই প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার পূর্ণ আলোচনা।